আমরা আলাপ করতেছি ইউনূস সাহেবের 1.5 বছর নিয়ে, তার আগের 15 বছরটা কি আমাদের ইতিহাস থেকে মাইনাস হয়ে গেছে? যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়া আমরা বলাইতে সক্ষম হয়েছি, আমরা বলাইতে পেরেছি কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট। আচ্ছা, সংবিধান যদি সংস্কার না হয়, সংবিধান সংস্কার কমিশন গঠন হবে কেন? এই যে আমরা এত আলোচনা করতেছি যে ইউনূস সাহেবের 1.5 বছর, ইয়েস, ভালো নয়। আপনি আসেন আগে সার্বভৌমত্ব শেষ করি, তাহলে আমি এক্সটার্নাল বললাম এইগুলা, আর ইন্টারনাল। আর এক্সটার্নাল কোনটা? আমার দেশে যখন 10 লক্ষ রোহিঙ্গা ঢুকলো, গোটা দেশের সব রাজনৈতিক দল পর্যন্ত নীরব ছিল। আজও কিন্তু ডক্টর ইউনূস তো বলেছিলেন যে সামনের ঈদ রোহিঙ্গারা তাদের ডক্টর ইউনূস বলছিল ভালো কথা, আমি তো অস্বীকার করি না, কিন্তু 1 বছর তো আমরা সেটা দেখিনি। ডক্টর ইউনূস ফেল করছে, ডক্টর ইউনূস নিজের স্বার্থে আসছে, সে তো 1.5 বছর ছিল। আমি তার সাফাই গাচ্ছি না। 1.5 বছরে কি এটা করা যেত না? আর কথাটা শেষ করতে না দিতে হবে না ভাই। জি প্লিজ, শিওর প্লিজ। সে পারে নাই, ব্যর্থ, সেজন্য তো চলে গেছে। আমরা ডিপ স্টেটের কথা আনছি, তারা নাকি 29 সাল পর্যন্ত থাকতে পারতো, সে তো চলে গেছে, ব্যর্থ। কিন্তু আমার সার্বভৌমত্বের কথা যখন আসছে, তাহলে আমরা আলাপ করতেছি ইউনূস সাহেবের 1.5 বছর নিয়ে, তার আগের 15 বছরটা কি আমাদের ইতিহাস থেকে মাইনাস হয়ে গেছে? আপনি দেখেন তো সব চ্যানেলে আলাপ হয় কোনটা নিয়ে? ইউনূস সাহেবের 1.5 বছর। অফকোর্স ইউনূস সাহেব আজকে যদি মনে করেন তার অবহেলার কারণে 150 হামের লোক শিশু মারা গেছে, এটা কি আমি মানব? আমি কি এটা কি সাপোর্ট করব? অফকোর্স নট। এজন্য তাকে আজকে যদি সেই অজুহাতে আপনি ইউনূস সাহেবের মতো লোকেরা আমরা ধরি, কিভাবে দেখেন ইউনূস সাহেবরা আপনি এই অজুহাতে ধরবেন? আপনি পারবেন না। মানে শেষ করতে দেন না, আমি শেষ করতে না দিলে হবে না তো, আমি আসতেছি তো। আপনি এই যে 150 শিশু মারা গেছে আমি সাপোর্ট করবো? অফকোর্স নট। কিন্তু 1400 লোক যে মারা গেল সেই চ্যাপ্টারটা ক্লোজ কেন? আমার সেই আলোচনাই নাই, আমার ওই 15 বছরের আলোচনা নাই, আমি 1.5 বছরের আলোচনা করতেছি। আজকে আপনি দেখেন 111-এর লোক গ্রেপ্তার হচ্ছে না? 111 ইস্যুতে যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে আমি সাপোর্ট করি, ইয়েস করেন। আপনার দল মাইনাস করতে চাইছেন, এটা রাষ্ট্রদ্রোহিতা শামিল। কিন্তু 111 থেকে আজকে যে নতুন সরকার আসলো, তাহলে 111-এর ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে, 1.5 বছর নিয়ে আলোচনা হচ্ছে, ওই 15 বছর কোথায়? 1400 লোকের মারা যাওয়ার বিচার তো চলছে, কোথায় আলোচনাটা? কোথায় আলোচনা হচ্ছে? কোথায় কি আলোচনা হচ্ছে? আপনি গুম অধ্যাদেশ আপনি বাতিল করে দিলেন, আপনি বলতেছেন বিচারে ঢুকাইছেন। বিচারে কি ঢুকাইছেন? এখানে কি বলা হচ্ছে? আমরা এটাকে আরো সংশোধন করে নিয়ে আসবো, তার মানে এটা বাতিল। 30 দিনের মধ্যে যদি না হয়, আপনি আসেন বিচার বিভাগের যে স্বাধীন বিচারক নিয়োগের যে অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল। এই যে বাতিল করে দিলেন, এটা কি রাষ্ট্রের জন্য ক্ষতিকর? আমি চ্যালেঞ্জ করে বলছি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর না। এটা কি দেশের সাধারণ লোকের জন্য ক্ষতিকর? না। এটা কি দেশের জন্য ক্ষতিকর? না। এটা ক্ষতিকর কার জন্য? যারা ভাবেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ আছি, বিচার ব্যবস্থা হোক, দুর্নীতি কমিশন হোক, আমার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে না, আমার পছন্দ মতো বসাবো, সে কারণে এগুলা বাতিল করা হচ্ছে। আপনি নিজে যদি ট্রান্সপারেন্ট থাকেন, আপনি দেশকে যদি ভালোবাসেন, আমার আইনে তো কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না আমার আইনে কি আসে যায়? যেমন ধরেন আমরা ইদানিংকালে সম্প্রতি কয়েকদিন আগে কিছু কথা শুনছিলাম যে রাষ্ট্রপতি যে আদেশটা দিছিল নির্বাচন এবং গণভোটের জন্য, বলছিল যে এই আদেশ উনি দিতে পারেন কিনা। একজন দায়িত্বশীল মন্ত্রী প্রশ্ন করছেন তাকে, এবং উনি বলছেন আমি তো এই আদেশে স্বাক্ষর করতে পারি না, কিন্তু পারাচ্ছে, অর্থাৎ তাকে পারানো হইতেছে। এটা নিয়ে অন্য ডিটেলস আমি যাচ্ছি না, পারানো হচ্ছে। সম্প্রতি কালে আপনি আরেকটা জিনিস যদি দেখেন, আমি দেখলাম এলজিআরডির প্রতিমন্ত্রী যিনি মীর শাহে আলম, উনি সেদিন পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন কি, যে অনেকেই বলেন যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে আমরা রেখেছি কেন, কিন্তু আমরা এখানে মনে করি যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়া আমরা বলাইতে সক্ষম হয়েছি, আমরা বলাইতে পেরেছি কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ভোটচোর, আওয়ামী লীগ স্বৈরাচার। এইটা এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা বলাইতে পারে। এটাই কি সফলতা? এটা তারা সফলতা দেখছেন, কিন্তু এখানে আমার বিষয় ওখানে না। তার মানে রাষ্ট্রপতিকে দিয়ে বলাচ্ছে কারা, সেটা কিন্তু বেরিয়ে আসলো। এবং এলজিআরডি মন্ত্রী বলছে, পার্লামেন্টে বলছে যে আমরা বলাইতে পারছি। তার মানে বলাইতে পারলেই কি সে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেল? এত সহজ। রিমান্ডে নিয়ে পুলিশে 2টা বাড়ি দিলে যখন বলি যে তুই আমার আব্বা, আমি বললাম আপনি আমার আব্বা, সে আমার বাবা হয়ে গেল। এটার চেয়ে মেইন প্রশ্ন হচ্ছে এই, রাষ্ট্রপতিকে বলাচ্ছে কে?
যেহেতু সে নিজে অ্যাডমিট করলেন যে আমরা বিএনপি বলাইতে পারছি এবং এটার কৃতিত্ব আজকের প্রধানমন্ত্রী, সেটা উনি বলেছেন পার্লামেন্টে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে যেটা করানো হচ্ছে সেটার দায়টা কার, সেটা ক্লিয়ার হইল। 2 নম্বর আসেন, পার্লামেন্টে আরও একটা কথা উঠছে, সংবিধান স্থগিত হতে পারে, সংবিধান কি বলে এই সংশোধন হতে পারে, সাসপেন্ড হতে পারে, বাতিলও হতে পারে, কিন্তু সংস্কার বলতে সংবিধান সংস্কার হয় না। এটা কোথায় পাইছে আমি ঠিক জানি না। এক্ষেত্রে আমি আপনাকে 2-1টা বিষয় আমাকে খুব জরুরিভাবে বলতে হয়। সেটা হইল কীরকম আমি বলি, আপনি যদি বিএনপির নির্বাচনী ইশতেহারের দিকে তাকান, সেখানে কি আছে? নির্বাচনী ইশতেহারটায় পরে আসি, তার আগে আসি তাদের 31 দফা। সেখানে প্রথম দফায় বলা আছে সংবিধান সংস্কার কমিশন গঠন। আচ্ছা, সংবিধান যদি সংস্কার না হয়, সংবিধান সংস্কার কমিশন গঠন হবে কেন? সংস্কার তো হচ্ছে না, পার্লামেন্টে বলছেন। তারপরে এটার ভিতরে আছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত অগণতান্ত্রিক সংশোধনী ও পরিবর্তনের পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন। মানে আমি জানতে চাচ্ছিলাম যে রাজপথে যে আন্দোলন আমি সেটাকেই তো আসতেছি। আপনি সংবিধান সংস্কার করার কথা জুলাই সনদের আলোকে, তো জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করার কথা, সেখানে আপনি বলছেন সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার হয় না। আমি সেটা দেখাচ্ছি। তারপরে আপনি আসেন তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে কি বলছেন, সংবিধান সংস্কারের বিষয়ে বিগত 17 অক্টোবর 2025 তারিখে জুলাই জাতীয় সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য স্বাক্ষরিত হয়েছে সেইগুলো সেই মতে বাস্তবায়ন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এখানে সংবিধান সংস্কার 2 দফায় আসেন, দ্বিতীয়ত তাদের নির্বাচনী ইশতেহার, সেখানে বলতেছেন, সংক্ষেপে করি, বিএনপি সকল বিতর্কিত অগণতান্ত্রিক সংবিধান সংশোধনীয় বিধানবলী পর্যালোচনা ও পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সংবিধান সংস্কার করবে। তারপরের লাইনটা, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে 31 দফার ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সাধন করা হবে। সংস্কার 1, 2, 3, 4 জায়গায় উনি বললেন, আর জুলাই সনদের সংস্কারের কথা বলা হয়েছে। তো সংবিধান সংস্কার না হইলে এইটা না হয় আপনাদেরকে করাচ্ছে, চাপায়ে দিছে, ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার, এটা যদি হয় তাহলে ওটার ব্যত্যয় কি? 1, 2 এমন কথাও বলছেন যে সংশোধনের নামে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকেই সংশোধন মনে করি। কেন? মনে করার তো কিছু নাই এখানে। এখানে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখন আসেন, আরও অনেক কথা আছে সরকারের সেফটির জন্য। আমরা চাই, বুকে হাত দিয়ে বলতেছি যে হ্যাঁ, একটা নির্বাচিত আমরা সরকার পেয়েছি এবং সেই সরকারটা আগামী 5 বছর থাকুক। এটা তামাশা না, রাষ্ট্র, এবং সেটা থাকুক মনে প্রাণে আমি চাই। আমি কেন, আমার মনে হয় ওনারাও চান যে একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তার কাছে থাকুক, এবং সরকারের সেই নির্বাচনে ক্ষমতায় মানে সংসদটাকে টিকায় রাখার জন্য ড্রাইভিং সিটে বসা আছে ক্ষমতাসীন সরকার 2/3 মেজরিটি নিয়ে। কোনো কথা যদি তারটা আপনারা না শোনেন, আমরা যদি কেউ না শুনি, তাহলে তো আমার এই সংসদ, আপনি জানেন যে এই সংসদটা আমাদের কত ব্যয়বহুল, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় প্রতি 5-10 মিনিটে। তো সেক্ষেত্রে দরকারটা কি? 2/3 মেজরিটির ভিত্তিতে যদি আমরা সব করতে পারি, এটা মানবো না ওটা মানবো না যদি হয়, তাহলে তো আমার এটা বাদ দিয়ে এই যে হামে লোক মারা গেছে, টিকায় মারা গেছে, আমরা সেই আলোচনায় আসি। আমার তেলের সংকট, কেউর দরকার নাই তো, তেলের সংকট দূর করবে সরকার। হাম টিকার যে ক্ষতি হয়েছে, ইউনূস সাহেব এটা করছে, সেটার দায়ও সরকারকেই নিতে হবে। এখন তাকে নিতে হবে। সেই জায়গায় কাজ করতে থাকুক না, ওগুলো বাদ দিয়ে দেখ, আমাদের সময় নষ্ট করে লাভ নেই। এখন আসেন, মাঠে তাদেরকে পাঠাচ্ছে কে? আমরা গত 15 বছরের ইতিহাস যদি দেখি, যে সরকারটা ছিল, মাঠে কিন্তু পাঠায় সরকার। কেন পাঠায়? আপনি যখন সব কিছু উপেক্ষিত করবেন, উপেক্ষা করতে থাকবেন, তখন তাদের রাস্তাটা কি? তাহলে আপনি রাস্তায় পাঠাচ্ছেন কে? এখন রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি বলেছি? আলোচনা। এবং বহু লোক তখন এই যে টাইম দিতে বাধ্য হয়েছে, সেটাকে আমরা ধৈর্য ধরছি। যেমন শরীফ ভাই বলল, আওয়ামী লীগও তারে দিত না এই টাইমটা, জামাতও তাকে দিত না এই সরকারকে 18 মাস, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তার কারণ কি? তাদের ক্যাপাসিটি আছে, আর তাদের ক্যাপাসিটি নাই, তাই তারা সময় দিছে বলে। তার মানে আমি দিব কেন? একটা দেশে গণতান্ত্রিক সরকার আসবে, সেজন্য আমি 18 মাস অপেক্ষা করে ধৈর্য ধরবো। ধৈর্য ধরার পর আমি আমার গণতান্ত্রিক আচরণটা কি দেখাচ্ছি?
আপনাকে সমস্ত সমাধান করতে হবে হয় রাজপথে আর এই সংসদে, আর নয়তো আপনি অন্যভাবে আলোচনা করেন। কিন্তু আপনি আলোচনার রাস্তা আমরা বরাবরই দেখছি, যখনই কোনো ঝামেলা হয় সরকার ডিপেন্ড করে কার উপরে? ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে। সরকার ডিপেন্ড করে প্রশাসনের উপরে। যখনই আপনি প্রশাসনের উপরে ডিপেন্ড করবেন তার মানে আমাকে দমানো নীতি। কিন্তু আপনাকে যখন ইন্টেলিজেন্স রিপোর্ট দেয় যে মিস্টার শরীফ ইজ ডুইং দিস থিংস, রাজ্জাক ইজ ডুইং দিস থিংস, অর আজিজ ভাই ইজ ডুইং দিস থিং, তাহলে তার সাথে বসা উচিত ক্ষমতায় যারা থাকে তারা। ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতেই বসেন, বইসা আলাপ করবেন। আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু আছে রাজ্জাকি সাহেব কী করছে, তখন আপনি আলাপ করেন। আলাপ করলে তখন কি বলে, তাইলে আপনি মিলাইতে পারবেন যে ইন্টেলিজেন্ট রিপোর্টটা কি আর আপনার সাথে সে বলছে কি, কেন কথাটা বলছি। সরকারের কাছে যত ইন্টেলিজেন্ট রিপোর্ট আসুক প্রত্যেকে তার সেফ সাইড হিসাব করে কথা বলে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি কথা বললে সরকার খুশি হবে সেটাও তাকে দেখতে হয়। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তাকে দেখতে হয়। যেমন ধরেন আইনের বিষয়ে একটা ওপিনিয়ন নিবে, সরকারের তো সলিসিটার অফিস আছে, অ্যাটর্নি জেনারেল অফিস আছে। আপনি যেটা বলছেন যে এত সংকট তৈরি হচ্ছে, এই সংকট নিরসনের চাবি আসলে কার হাতে? এইখানেই আসতেছি, আমি সেই জায়গাটাই আসতেছি। এখন এই সংকটের সাথে আরও অনেক জিনিস সংকট আছে। যেমন একটা কথা আসছে বঙ্গবন্ধুর ছবি ঝুলানো চাইরের কনিয়া। আচ্ছা, না ঝুলাইলে কিন্তু সংবিধান লঙ্ঘন হচ্ছে। গল্প যতই করেন আপনি, চ্যালেঞ্জ করে দিচ্ছি। তারপরে আসেন 6ষ্ঠ অনুচ্ছেদ তফসিল মোতাবেক স্বাধীনতার ঘোষক এখন পর্যন্ত বঙ্গবন্ধু। আমি কারে ঘোষক মানি কি না মানি ইট ইজ ইমেটেরিয়াল, কিন্তু আমার কাছে একটা পুস্তক আছে। এই পুস্তক যদি আমার কাছে ম্যান্ডেটরি হয়, ইয়েস ম্যান্ডেটরি বাংলাদেশের নাগরিকের জন্য, তাহলে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু এবং সব জায়গায় অফিসে ছবি ওঠা উচিত। বাট আমি সংসদের বক্তব্য শুনলাম এই কি, যে আমরা তো সেজন্যই সংশোধন করতে চাই এবং এগুলো রাখবো না। ভালো কথা, আপনি রাখবেন না, কিন্তু যতক্ষণ আইনটা বহাল আছে আপনি জানেন ততক্ষণ তো অপরাধ হচ্ছে। ততক্ষণ ক্রিমিনাল কেসের একটা থিওরি বলি আপনাকে, এটা আমার বানানো না, আইনে আছে। সেটা হলো এই যে আইনটা যতক্ষণ বলবৎ থাকবে তখন ওই আইন যদি আপনি ভায়োলেট করেন তাহলে এখানে ক্রিমিনাল অফেন্স হয়ে যাচ্ছে। তারপরে যদি এই আইনটা বাতিলও হয়ে যায় তখন আপনি মনে করেন আর ফার্দার আমরা ওইটা করব না। কিন্তু এই যে হয়ে গেল এটার জন্য কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় লাগবে না, অন্য যে কোনো একটা দল ফর দ্য টাইম বিং যদি চলে আসে তাইলেও সে তখন এই অ্যাকশন নেবে এটার জন্য। নাম্বার 4 আরেকটা কথা বলে যাই, নেপালের কথা আমরা বারবার বলি। নেপাল কিন্তু লাস্ট যে অভ্যুত্থানটা হইল সেই অভ্যুত্থানের প্রথম দিনেই কিন্তু ওই সংসদের যত বড় রাজনীতিবিদ যারা বসা ছিল তারা কিন্তু নির্বাচনের ডেটটা নিয়ে নিছে ওই দিনই। আমরা কেন পারিনি? আমরা পারিনি, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা। আমি দেখছেন পার্লামেন্টে বলে আপনার জুলাই সরকার গঠন করলেন না, বিপ্লবী সরকার গঠন করলেন না কেন, অথচ তারা কিন্তু বিপ্লবের দাবি করে যিনি প্রশ্নটা উত্থাপন করছেন। তো উনি আজিজ ভাই করেন নাই, ভালো কথা, আমি প্রস্তাব দিলাম না কেন? আপনি ওর ঘরে চাপাই দিয়ে কি করেন? আপনি এখন ভালো ফুটিংসে আসেন বলে আপনি এই কথাগুলো বলতেছেন। এখন নেপালের কথাটা বলি। নোটিট 2008-এ তাদের প্রথম রাজতন্ত্রের অধঃপতন হয়। সেই 2008 থেকে 2025 পর্যন্ত 14 বার সরকার প্রধান বদল হয়েছে। 14 বার, আমি অথরিটি নিয়ে বলছি, 14 বার। তাইলে 17 বছরে 14 বার সরকার বদল হওয়ার মানে কি? স্টিল দে আর আনস্টেবল। প্রশ্ন হচ্ছে আমরা সেদিকে যাচ্ছি কিনা।